ভরতের নাট্যশাস্ত্র। ভরতকে বলা হয় নাট্যশাস্ত্রের আদিপুরুষ। তিনি প্রথম ভারতীয় কাব্যশাস্ত্রে রসবাদের প্রবর্তন করেছিলেন। রসভাবনা ও অলঙ্কারের সমন্বয়ে যে কাব্যশাস্ত্রের সূচনা হয়েছে তার প্রবক্তা ছিলেন এই ভরতমুনি। ভরতকে নাট্যশাস্ত্রের প্রবক্তা বলা হলেও তার যে রসভাবনা সেটি কেবল নাটকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তখনকার দিনে যে সমস্ত শ্রব্য কাব্য লেখা হয়েছিল তারও বৈশিষ্ট্য বহন করেছে ভারতের নাট্যভাবনা। তিনি মনে করেছিলেন নাটকের প্রাণই হলো রস, কিন্তু আধুনিককালে বলা হয় দ্বন্দ্বই নাটকের প্রাণ। ভরত কিন্তু নাটকে দ্বন্দ্বের গুরুত্ব সেইভাবে স্বীকার করেননি। তিনি রসকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তার মতে রস ছাড়া নাটকে কোনো অর্থই পাওয়া যায় না। ভরতের জন্ম সাল ও জন্মস্থান নিয়ে এখনও যথেষ্ট বিভ্রান্তি আছে পণ্ডিত মহলে। অনুমান করা হয় তিনি খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টাব্দ 200 এর মধ্যে আবির্ভূত হয়ে নাট্যশাস্ত্র লিখেছিলেন। অনেকে আবার ভরতকে খ্রিস্টীয় 4th শতাব্দীর আলংকারিক বলেও চিহ্নিত করেছেন। যেহেতু তার গ্রন্থটি নাট্যতত্ত্ব বা নাট্যশাস্ত্র বিষয়ক, তাই খুব সহজেই বলা যায় তার আগে যেসব নাট্যকার প্রাচীন বা মধ্য ভারতের নাটক লিখেছিলেন তাদের নাটকগুলি সামনে রেখেই তার নাট্যশাস্ত্র রচনা। অনুমান করা হয় ভাস, অশ্বঘোষ বা কালিদাসের নাটকগুলি সামনে রেখেই তিনি নাট্যশাস্ত্র রচনায় হাত দিয়েছিলেন। তার নাট্যশাস্ত্রে 6000 শ্লোক আছে। 1. ভরতের মতে ন হি রসাবৃতে কশ্চিদ প্যাথ প্রবর্ততে, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রস ছাড়া নাটকের কোনো বিষয়ই হতে পারে না। আর রসের সৃষ্টি হয় ভাব থেকে। ভাব সাধারণত বাচিক, আঙ্গিক ও সাত্ত্বিক অভিনয়ের দ্বারা প্রকাশ পায়। এটা অবশ্যই নাটকের ক্ষেত্রে। তিনি মনে করেছিলেন যে নাটকের স্থায়ী ভাবের সংখ্যা 8টি। সেগুলি হল রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা ও বিস্ময়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, রতি হার্তশ্চ শোকশ্চ ক্রোধোৎসাহ ভয়ং তথা জুগুপ্সা বিস্ময়শ্চেতি স্থায়ী ভাবা প্রকীর্তিতা। আর এখান থেকে সাধারণত 8টি রসের সৃষ্টি হয়ে থাকে। তিনি লিখেছেন, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানকা, বিভৎসাদ্ভুত, সঙ্গৌ, চেতোষ্ঠ, নাট্য, রসাশ্রিতা। অর্থাৎ রসগুলি হল শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস ও অদ্ভুত। এই 8টি রসই নাটকে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। তবে সব রসই যে একটি নাটকে থাকবে তার কোনো মানে নেই। বিভিন্ন নাটকে বিভিন্নভাবে রসগুলি প্রাধান্য পায়। তবে ভরতের মতে মুখ্য রস ছিল 4টি, যেমন শৃঙ্গার, রৌদ্র, বীর ও বিভৎস। বাকি 4টি গৌণ রস। উল্লেখ্য গৌণ রসগুলির সৃষ্টি হয়েছিল মুখ্য রস থেকে। অ্যারিস্টটল তার কাব্যতত্ত্বে রসনিষ্পত্তির কথা বলেছিলেন। ভরতও রসনিষ্পত্তির কথা বলেছেন। সেটা এইভাবে, বিভাবানুভাব ব্যভিচারী সংযোগা দর্শননিষ্পত্তি। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে রসনিষ্পত্তি ঘটে থাকে। নাটকের এই রসনিষ্পত্তিকে ভরত লৌকিক রসনিষ্পত্তি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। যেমনভাবে বিভিন্ন তরকারি, মশলা ও সবজির সংযোগে সুস্বাদু হয় বা তার মধ্যে থেকে বিভিন্ন রসের স্বাদ পাওয়া যায়, ঠিক তেমনই বিভিন্ন ভাবের এর উপস্থিতিতে নাটকে রসনিষ্পত্তি ঘটে। বিভিন্ন ব্যঞ্জন খেয়ে সাধারণত খাদ্যরসিকরা জিভের স্বাদ অনুভব করে বা ব্যঞ্জনের রস আস্বাদন করে। ঠিক তেমনভাবে বিদগ্ধ নাট্যরসিকরা নাটক দেখে আত্মতৃপ্ত তো হয়ই, তাছাড়া অভিনীত নাটকের বিভিন্ন স্থায়ী ভাব তাদের আনন্দ দেয়, রসবোধ গড়ে তোলে। ভাবকে বোঝাতে ভরত বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি হল বিভাইব বাহুত যাহর্থ হেনুভাবৈ বস্তু গম্যতে বাগঙ্গ সত্তাভিনয়ে স্বভাব ইতি সঙ্গীত।
বিষয়টি এইভাবে বলা যেতে পারে, ভাব সাধারণত বিভাব দ্বারা আহত হয়ে অনুভবের দ্বারা পতিত হয়ে থাকে। এটি বোঝা যায় শরীর, অভিনয় ও সত্যের মাধ্যমে। এখানে কিন্তু শুধুমাত্র নাট্যভাবের কথা বলতে চেয়েছেন তিনি। এবারে বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের বিষয়টি আলোচনা করা যেতে পারে। সাধারণত লৌকিক জগতে উপযুক্ত পরিবেশে নায়ক নায়িকার মনে রতিভাব সৃষ্টির কারণই হলো বিভাব। অনুভাব বলতে ভরত বলেছেন লোকে য কার্যরূপ সহানুভাব, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কারণ থেকে ভাবের উদ্ভব হয়, এখানে তা থেকে কার্যরূপের বহিঃপ্রকাশ ঘটে। আর ব্যভিচারী ভাব হলো প্রেম ভালোবাসার কারণে নায়ক নায়িকার মনে আবেগ, উত্তেজনা, অনুষঙ্গ, উল্লেখ্য এই তিনটি ভাব থেকে রস নিষ্পত্তি ঘটে বলে তিনি বলেছিলেন। ভরত যাকে নাট্যরস বলেছেন তাকে অবশ্য পরবর্তীকালে ভারতীয় অলঙ্কারিকরা বলেছেন কাব্যরস। যাই হোক, নাটকের ক্ষেত্রে তার মনে হয়েছিল রসই প্রাণ। তিনি তো তাই রসকে বৃক্ষের বীজের সঙ্গে তুলনা করেছেন। নাট্যশাস্ত্রের 6ষ্ঠ অধ্যায়ে তিনি স্পষ্টই বলেছেন, যথা বীজাত ভবেদ বৃক্ষ বৃক্ষাৎ পুষ্পং ফলং তথা তথা মূলং রসা সর্বে তেভ্য ভাবা ব্যবস্থিতা। বিষয়টি বিশ্লেষণ করলে দাঁড়ায়, বিরাট বৃক্ষের সূচনায় থাকে ক্ষুদ্র বীজ বা অঙ্কুর। এই বীজই একদিন শাখা প্রশাখা বিস্তার করে মহীরুহে রূপান্তরিত হয়। ঠিক তেমনভাবেই নাটকে ভাব প্রকাশের জন্য ব্যবহৃত শব্দাবলী, অলঙ্কার ইত্যাদি রসের সৃষ্টি করে। সেটি অবশ্য দর্শকের বিশেষ আগ্রহে তাদের হৃদয়ে ওই রসের নিষ্পত্তি ঘটে। ভরত যেহেতু বলেছেন নাটকের রসই প্রধান, তাই সহজেই বলা যায় তিনি নাট্যশাস্ত্রের আলোচনা করেছিলেন কোনো নাটকের অভিনয়কে কেন্দ্র করে। কারণ যেভাবে তার বিশ্লেষণ ভঙ্গি লক্ষ্য করা গেছে, সেখান থেকে বলা যায় নাটক পাঠ করার সঙ্গে তার ভাব বা রস আলোচনা গুরুত্বহীন। এটি আমাদের ভারতবর্ষের প্রথম নাট্যভাবনা সম্পর্কিত নান্দনিক গ্রন্থ। তার রসবাদকে সামনে রেখে বিশ্বনাথ কবিরাজ, আনন্দবর্ধন প্রমুখ অনেক কথা বলেছিলেন। তাদের মতে ভরতই ছিলেন নাট্যকাব্যের রসবাদের সৃষ্টিকর্তা। রস সম্পর্কে তিনি সঠিক কি বলেছিলেন তার নাট্যশাস্ত্রের 6ষ্ঠ অধ্যায়ে পরিষ্কার তিনি লিখেছেন, নহি রসাদৌ ঋতে কশ্চিদ অর্থ প্রবর্ততে তত্র বিভা বানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। আসলে দর্শক যখন কোনো নাটককে অভিনয়ের মাধ্যমে প্রত্যক্ষ করে, তখন সে নাট্য বিষয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তখন আর তার মনে স্থান, কাল, পাত্র ইত্যাদি সত্যতা যাচাই হয় না। তাদের মনে নাটক দেখতে দেখতে মধুর ভাবের সৃষ্টি হয়। তারা উপলব্ধি জগতে বিচরণ করতে থাকে। আর এই উপলব্ধি থেকেই তো রসের সৃষ্টি হয়। মূলত রস নিষ্পত্তিটা ঘটে বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে। এই প্রসঙ্গে ভরত কথিত নাটকের সংজ্ঞা ও বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি বলেছেন নাটক আসলে লোকাবৃত্তানুকরম। আবার তিনি এই বিষয়ে বলেছেন, তৈলোক্য শাস্য সর্বস্ব নাটং ভাবানুকীর্তম। ওপরের বক্তব্য দুটি বিশ্লেষণ করলে দাঁড়ায় নাটক হলো লোকবৃত্তের অনুকরণ, অর্থাৎ নাটকের মধ্যে মানুষের জীবন ভাবনা পরিদৃষ্ট হয়। পরের সংজ্ঞাটিতেও বিশ্লেষণ করলে দাঁড়ায় নাটকে আছে স্বর্গ, মর্ত্য ও পাতালের যে অনাবিল ভাবরাশি তার অনুকরণ। উল্লেখ্য, খ্রিস্টপূর্ব যুগে অ্যারিস্টটল বা প্লেটো যে অনুকরণ শব্দটা ব্যবহার করেছিলেন, এই শব্দটি ব্যবহার করলেন ভরত। অ্যারিস্টটল বলেছিলেন যে শিল্পে থাকে মানব জীবনের রূপবৈচিত্র্য, ম্যান ইন অ্যাকশন। ভরতের নাট্যশাস্ত্র পাওয়া গেল মানব জীবনের রূপবৈচিত্র্যের কথা। অ্যারিস্টটল কথিত শিল্প সম্পর্কিত কথাটাই যেন শোনা গেল ভরতের মুখ থেকে। যাই হোক, ভারতের নাট্য ভাবনাকে সহজেই কাব্যের ক্ষেত্রে গ্রহণ করা যায়, কারণ কাব্যে মানুষ জীবনের রূপবৈচিত্র্য প্রকাশিত হয়। এখানেও মানব জীবনের বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের মধ্যে দিয়ে রস নিষ্পত্তি ঘটে। ভরতের নাট্যশাস্ত্র যতটা নাট্য বিষয়ক, ততটাই কাব্য বিষয়ক। 2. এখন প্রশ্ন, কিভাবে সার্থক নাট্যরস সৃষ্টি সম্ভব? পাশ্চাত্য দার্শনিক লনজাইনাস সার্থক শিল্প সৃষ্টির জন্য সাবলিম এ কথাটি বলেন। ভরত তার নাট্যশাস্ত্রে এ বিষয়ে বলেছেন অলঙ্কার, নাটকের দোষ, গুণ, লক্ষণ ইত্যাদি প্রসঙ্গ। পরবর্তীকালে যে সব আলঙ্কারিক
ভারতীয় কাব্যশাস্ত্র নিয়ে আলোচনা করেছেন তারা সকলেই ভরতকে শ্রদ্ধার আসনে রেখেছেন। অনেকেই ভরতের নাট্যশাস্ত্র বলেছেন পঞ্চম বেদ, অর্থাৎ ঋক, সাম, যদু ও অথর্ব পাশাপাশি নাট্যশাস্ত্র একটি বেদ বলে সেই সময়ে আলঙ্কারিকরা মেনে নিয়েছিলেন। ভরতের নাট্যশাস্ত্রের নাটক সম্পর্কে খুবই উচ্চ ধারণা পোষণ করা হয়েছে। এটা যেন বেদমন্ত্রের মতো, যেমন ন তজ জ্ঞানং ন তচ্ছিল্পং ন সা বিদ্যা ন সা কলা ন সৌ যোগ ন তৎকর্ম নাট্যহস্মিন জন্য দৃশ্যতে। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় নাটক সব ধরনের জ্ঞান, শিল্প, বিদ্যা, কলা, যোগ ও কর্মের মিলনস্থল। মানব জীবন, ধর্ম, রাষ্ট্র সকলেরই সঙ্গে নাটক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জীবনের কোনো অংশ থেকে নাটককে বাদ দেওয়া যায় না। নাটকের আবেদন সর্বজনীন, সুদূর প্রসারীয়, সকল শ্রেণীর মানুষের আশ্রয় যে নাটক, এ কথাও তিনি খুব জোরের সঙ্গে বলেছেন। নাটক মানব জীবনের চিরকল্যাণের আবহ গড়ে তোলে। ভরত তার নাট্যশাস্ত্রে দোষগুণের প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ যে সব বিষয় নাটকের সৌন্দর্যকে নষ্ট করে তাকে তিনি দোষ বলেছেন, আর যেসব বিষয়ক নাটক বা কাব্যের সৌন্দর্য দান করে, আকর্ষণীয় করে, তাকে তিনি অভিহিত করেছেন গুণ বলে। ভরত কাব্যের ক্ষেত্রে 10টি দোষের প্রসঙ্গ এনেছেন। সেগুলি এরকম: গূঢ়ার্থ, অর্থান্তর অর্থ, অর্থহীনতা, ভিন্নার্থ, একার্থ, অভিপ্লোতার্থ, অর্থাৎ একই পাদে একটি বাক্য যেখানে সমাপ্ত, নয়াদপেত বা বিরুদ্ধ বাক্য, বিষম, বিসন্ধি, শব্দচ্যুত। ভরত মনে করেছিলেন যে কাব্যকে গতিশীল, সুষম, আকর্ষণীয়, সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে এগুলি প্রধান বাধা। এই দোষগুলিকে তিনি এড়িয়ে চলতে বলেছেন। ওপরের বিষয়গুলি বাংলা তর্জমা করলে দাঁড়ায় সমার্থক শব্দের দ্বারা একই ধরনের কথা বলা কাব্য উচিত। কাব্য মধ্যে প্রসঙ্গহীন বিষয়ের উল্লেখ বর্জনীয়। বহুর্ত বাক্য কাব্যে ব্যবহার করা অনুচিত। অশ্লীল বা গ্রাম্য অর্থ বর্জনীয়। একটা অর্থকে সমার্থবাচকভাবে বলা ঠিক নয়। বাক্যসমূহের সামগ্রিক অর্থ যেখানে পরিদৃষ্ট হয় না। প্রমাণহীন বাক্যের ব্যবহার নিষিদ্ধ। কাব্য ছন্দপতন ঘটানো অনুচিত। কখনোই বিসন্ধি শব্দ ব্যবহার করা উচিত না। ব্যাকরণহীন শব্দ বা বাক্য প্রয়োগ বন্ধ করা দরকার, ইত্যাদি। এবারে কাব্যের প্রসঙ্গ। কাব্যগুণের ভরত যেমন 10টি কাব্য দোষের কথা বলেছেন, তেমনি বলেছেন 10টি কাব্যগুণের কথাও। অর্থাৎ কাব্যকে কিভাবে আকর্ষণীয়, মহৎ করা যায় তার জন্য তিনি যে সব গুণের কথা বলেছেন সেগুলি এরকম: প্রথম, শ্লেষ। এটি একটি কাব্যালঙ্কার। এই শব্দের একাধিক অর্থ সঙ্গতি হলে এই অলঙ্কার হয়। ভরতের মতে হাস্যপ্রবণতা বা প্রসাদ, এটাও কাব্যগুণ। এই গুণ বিশিষ্ট কাব্য পাঠ করলে অর্থবোধ পরিষ্কার হয় এবং কাব্যে বর্ণিত বিষয় পাঠকের চিত্রে স্থায়ীভাবে সঞ্চার করে। ভরতের মতে প্রাঞ্জল বা পারস্পিচুইটি, সমতা, কাব্যের মধ্যে সুসামঞ্জস্য বা সামগ্রিকতা নিয়ে আসে। বিভিন্ন অংশের মধ্যে সঙ্গতি বা ইউনিফর্মিটি, সমাধি, কাব্যকে মসৃণ করে। ভরতের মতে গতিশীলতা বা স্মুথনেস, মাধুর্য, মধুরতা বা সৌন্দর্য, কাব্যের এই গুণে পাঠকের শোনামাত্রই হৃদয়ে আস্বাদিত হয়। ভরতের মতে মিষ্টতা বা সুইটনেস, শোভা বা দীপ্তি। ভরতের মতে প্রবলতা বা ফোর্সফুলনেস, সৌকুমার্য, লালিত্য বা কোমলত্ব, কাব্যের এটি বড় গুণ। ভরতের মতো একই বা অ্যাবসেন্স অফ হার্সেন্স, অর্থব্যক্তি, কাব্যে ব্যবহৃত শব্দসমূহের অর্থগত স্পষ্টতা। ভরতের মতেও একই বা ক্লিয়ারনেস অফ মিনিং, উদারতা,
অসংকীর্ণতা বা মহত্ব ভারতের মতোই, তাই বা ম্যাগনিফিকেন্স, কান্তি, রীতির চমৎকারিত্ব ভারতের মতো একই বা ব্রাইটনেস অফ স্টাইল। ভারত প্রথম থেকে প্রত্যক্ষভাবে নাট্যকার বা কবিদের প্রতি নির্দেশ দিয়েছিলেন কিভাবে দোষ কাটিয়ে কাব্যকে সর্বগুণান্বিত করা যায়। ৩. ভরতমুনি যেমনভাবে নাটকের ভাবরস ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন, তেমনি আদর্শ কাব্যের লক্ষণ ও কাব্য অলঙ্কার গুরুত্ব নিয়েও তার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আছে। প্রথমে কাব্য লক্ষণের প্রসঙ্গ। তিনি নাট্যশাস্ত্রের সপ্তদশ অধ্যায়ের ৩৬টি কাব্য লক্ষণের কথা বলেছেন। এখানে তিনি লক্ষণগুলিকে দেহের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে তুলনা করেছেন। তার বলা কাব্য লক্ষণগুলি এরকম: ভূষণ, অক্ষর, সংঘাত, শোভা, উদাহরণ, হেতু, সংশয়, দৃষ্টান্ত, প্রাপ্তি, অভিপ্রায়, নিদর্শন, নিরক্ত, সিদ্ধি, বিশেষণ, গুণাতিপাত, অতিশয়, তুলার তর্ক, পদ্যচ্ছয়, দৃষ্ট, উপদৃষ্ট, বিচার, বিপর্যয়, ভ্রংশ, অনুনয়, মালা, দাক্ষিণ্য, গ্রহণ, অর্থাপত্তি, প্রসিদ্ধ, পৃচ্ছা, সারল্য, মনোরথ, লেশ, সংক্ষোভ, গুণকীর্তন, অনুক্ত সিদ্ধি ও প্রয়োক্তি। একথা অনস্বীকার্য, ভারতই প্রথম প্রাচীন ভারতের কাব্যকে চেনানোর জন্য এই লক্ষণগুলির কথা স্বজ্ঞাসহ তার নাট্যশাস্ত্রে বলেছিলেন। শুধু কাব্যের ক্ষেত্রেই নয়, যারা অভিনয় করেন তারাও কথাবার্তার সময় কাব্য লক্ষণ অনুযায়ী ভাব বিনিময় করবেন। এই জন্য তিনি সপ্তদশ অধ্যায়ের এই অংশকে বাগভিনয় বলে চিহ্নিত করেছেন। আর এখানেই তিনি জানিয়েছেন কাব্য লক্ষণ সম্পর্কিত তার বিখ্যাত শ্লোকটি: ষট্ত্রিংশল্লক্ষ না নৈবং কাব্যবন্ধেষু নির্দেশত। ভরত মনে করতেন লক্ষণগুলি কোনো কাব্য বা নাটকের অন্তরের বিষয়, আর অলঙ্কার সমূহ বাইরের। অলঙ্কার বাইরের দিক থেকে কাব্য বা নাটককে সৌন্দর্যময় করে, আর কাব্যলক্ষণ ভেতরের দিক থেকে কাব্যের শ্রীবৃদ্ধি ঘটায়। তার মতে কাব্যালঙ্কার নয়, কাব্যলক্ষণই ছিল শ্রেষ্ঠ। তবুও কাব্যালঙ্কার সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তার মতে কাব্য ব্যবহৃত অলঙ্কারের সংখ্যা 4। সেগুলি: উপমা, সাদৃশ্য, তুল্যতা, এটি একটি অর্থালঙ্কার। রূপক, কাব্যিক অলঙ্কার, উপমানের সঙ্গে উপমেয়ের অভেদ কল্পনা করা। দীপক, দীপ্তিকারী। অনেক ক্রিয়াতে একটি মাত্র কারক থাকলে এই অলঙ্কার হয়। যমক, এক ধরনের শব্দালঙ্কার। সমাচার্থ শব্দের পুনরাবৃত্তি এখানে হয়। এখানে আবার তিনি উপমাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন, যেমন প্রসন্নপমা, নিন্দোপমা, কল্পিতোপমা, সদৃশী উপমা ও কিঞ্চিৎ সাদৃশ্যী উপমা। ভরত তার আলোচনায় অলঙ্কারের প্রসঙ্গ সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, তবে তাকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। তার মতে রসই ছিল কাব্যের মূল সুর। পাঠক বা দর্শককুল কাব্যরস বা নাট্যরস পেয়েই সঞ্জীবিত হয়। তিনি তো বলেছিলেন, মূলং রসা সর্বে তেভ্য ভাবা ব্যবস্থিতা, অর্থাৎ রসই যেহেতু কাব্য বা নাটককে সাবলিম সৃষ্টি করে, তাই অন্যান্য আলোচনা, বিশেষ করে অলঙ্কারের আলোচনা গৌণ হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভরত শুধু ভারতীয় নাট্যশাস্ত্রেরই আদিগুরু নন, তিনি ভারতীয় কাব্যশাস্ত্রের প্রথম নাগরিক। আর কাব্যশাস্ত্র বললে এসে পড়ে রসশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি প্রসঙ্গ। তাই তো রাজশেখর কাব্যমীমাংসা গ্রন্থে বলেছেন, রূপক নিরূপণীয়ং ভরত রসাধিকার কারিকং নন্দিকেশর। ভামহের কাব্যালঙ্কার। প্রাচীন ভারতে আচার্য ভরতমুনির পর দীর্ঘদিন কাব্যভাবনার ক্ষেত্রে অনূর্বরতার যুগ চলে। এই সময়ে এমন কোনো আলঙ্কারিককে পাওয়া যায়নি যিনি সেই সময়ে কাব্যভাবনাকে সমৃদ্ধ করেছিলেন। বলা যায় অনেক পরে ভামহের কাব্যালঙ্কার ভাবনায় পরবর্তীকালে শাস্ত্রসম্মত হয়েছিল। ভামহই ছিলেন প্রথম ঐতিহাসিক আলঙ্কারিক। তিনি সেই কালেই বলেছিলেন কাব্যের প্রয়োজনীয়তার কথা। কাব্য রচনা ও পাঠে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এই বৈচক্ষণ্য ফললাভের প্রসঙ্গ।
পরবর্তীকালে এই ভাবনাকে সামনে রেখে বিশ্বনাথ কবিরাজ বলেছিলেন কাব্যের চতুর্বর্গ ফলপ্রাপ্তির প্রসঙ্গ। ভামহ কাশ্মীরি হিন্দু পণ্ডিত হিসাবে বিখ্যাত। কেউ কেউ তাকে বৌদ্ধ বলে অভিহিত করেছেন। অনুমান করা হয় তিনি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, কিন্তু তার বিখ্যাত গ্রন্থটির নাম কাব্যালঙ্কার। তিনি ভারতবর্ষে প্রথম কাব্যের সংজ্ঞা দিয়েছিলেন। শব্দার্থ সহিত কাব্যং, অর্থাৎ শব্দ ও অর্থের মিলনই কাব্য হয়। তিনি যে সংজ্ঞার মধ্যে সহিত শব্দটি ব্যবহার করেছিলেন তা শব্দ ও অর্থের যুক্ত সম্বন্ধকে বোঝানোর জন্য। তার ভাবনা নিশ্চিত রূপে ব্যাকরণ সম্মত এবং শাস্ত্র পদবাচ্য হয়েছিল। আমরা যাকে ক্লাসিক বা ধ্রুপদী বলি, সেই ধারণা প্রথম সূত্রপাত ঘটিয়েছিলেন কিন্তু ভামহ। বক্তোক্তি সম্পর্কেও তিনি অনেক কথা বলেছেন, কিন্তু তার তাত্ত্বিক ব্যাখ্যা সেরকম পাওয়া যায়নি। কাব্য প্রয়োজন হেতু কাব্যজনী ইত্যাদির কথা বললেও সেগুলি অন্তরঙ্গ হয়নি। কিন্তু তার কাব্যালঙ্কার গ্রন্থে যে ভাবনা দৃষ্ট হয়েছে তা আজও ধ্রুপদীয়ায়নার পথিকৃৎ। এক্ষেত্রে তার কাব্যালঙ্কার গ্রন্থটি সামনে রেখে আলোচনা প্রয়োজন। 1. কাব্যালঙ্কার গ্রন্থটি 6টি অধ্যায়ে বিভাজিত। এখানে আছে 400 শ্লোক। সব শ্লোকই কম বেশি কাব্য ভাবনা সম্পর্কিত। সেগুলি এরকম: প্রথম অধ্যায় কাব্যের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কবির যোগ্যতা, কাব্যের প্রয়োজন ইত্যাদি সম্পর্কে এখানে বিস্তৃত আলোচনা করেছিলেন তিনি। দ্বিতীয় অধ্যায় এখানে মূলত কাব্যিক গুণ ও অলঙ্কারের প্রসঙ্গই বর্তমান। কাব্যিক গুণের মধ্যে তিনি প্রসাদ, মাধুর্য ও ওজ এই তিনটির বিস্তৃত আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায় বক্তোক্তি সম্পর্কে বিস্তৃত আলোচনা এই অধ্যায়ে নবরূপ পেয়েছে। তিনি মনে করেন যে কোনো কাব্য বহু অলঙ্কারে সমৃদ্ধ, কিন্তু তা যদি বক্তৃতা প্রধান না হয় তবে সেটি অলঙ্কার পদবাচ্যই হবে না। চতুর্থ অধ্যায় কাব্যকে যে সমস্ত দোষ অতিদোষে দুষ্ট করে সেই রকম 11 রকম দোষের কথা তিনি এখানে বলেছেন, তবে সেটি 10 রকম দৃষ্টিভঙ্গিতে আলোচনার মাধ্যমে। পঞ্চম অধ্যায় এখানে ষষ্ঠ দোষের কথা বিশেষভাবে আলোচ্য। ষষ্ঠ অধ্যায় কবিরা যে কাব্য রচনা করেন তার যে বাক্য ব্যাকরণগত শুদ্ধি সে সম্পর্কে এখানে আলোচনা আছে। প্রথম অধ্যায়ের ভামহ কাব্য সম্পর্কে যে উক্তি করেছেন তাকে তিনি নিজেই এভাবে ব্যাখ্যা করেছেন: এতদ গ্রাহ্যং সুরভি কুসুমং গ্রাম্য মেতন্নিধেয়ং ধত্তে শোভাং বিরচিতমিদং স্থানমৈষদস্য মালাকারো রচয়তি যথা সাধু বিজ্ঞায় মালং যোজং কাব্যস্য বহিত ধিয়া তদদেবাভিধানম। এর অর্থ করলে দাঁড়ায়, মালাকার যেমন গ্রহণ বর্জনের নীতিকে সামনে রেখে ফুলের মালায় শোভাবৃদ্ধি করে, তেমনভাবে একজন কবিও কাব্য রচনার আগে শব্দ প্রয়োগ বিশেষ অনেক চিন্তা ভাবনা করে থাকেন। অর্থাৎ কবির শব্দ প্রয়োগের ওপরই কাব্যগুণ নির্ভর করে। প্রয়োজন অনুসারেই তাকে শব্দাবলীর নিরূপ করতে হয়। শব্দ সৃজনের ভুল হলে তার প্রভাব পড়ে কাব্যিক রসের ওপরে। ভামহ বহু যুগ আগে কাব্য রচনা সম্পর্কে বা শব্দের ব্যবহার সম্পর্কে যেসব কথা বলেছিলেন তা নিশ্চিত রূপে বিশ্লেষণমুখী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। নিঃসন্দেহ ভামহের এই বক্তব্য ছিল ঔদার্যময়। সব কবি উৎকৃষ্ট কাব্য রচনা করতে পারেন না, সেক্ষেত্রে কবির যোগ্যতা বিচার্য। ভামহ মনে করেছেন যে কবি শব্দের সঙ্গে অর্থের যথার্থ মেলবন্ধনও ঘটাতে পারেন, তিনি শ্রেষ্ঠ। তিনি কাব্যকে গদ্য ও পদ্য দুটি শ্রেণীতে বিভাজন করেছেন। তাছাড়াও ভাষার দিক থেকে সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশ এইভাবে ভাগ করেছিলেন। সংস্কৃত কাব্যের প্রতি ছন্দের উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও তিনি বিষয়বস্তুর ওপর নির্ভর করে কাব্যকে 4টি ভাগে ভাগ করেছেন, যেমন বৃত্ত, দেবাদি, চরিত, সংসি, উৎপাদ্য বস্তু, কলাশ্রয়, শাস্ত্রাশ্রয়। এছাড়াও তিনি কাব্যকে স্বর্গবন্ধ, অভিনয়ার্থ, আখ্যায়িকা, কথা ও অনিবদ্ধ এইভাবে শ্রেণীবিভাগ করেছেন। কাব্যের প্রয়োজন সম্পর্কে তিনি বলেছেন যে প্রীতি, কীর্তি ও কল্যাণেপু কাব্যের প্রয়োজনের সঙ্গে যুক্ত। কাব্যকে তাই তিনি ধর্মার্থ কাম সখ্য নামুপদেশ
সম্মতিতম বলেছেন, কারণ এর দ্বারা ধর্ম, অর্থ, মোক্ষ, কাম সবকিছুই প্রয়োজন মেটে। কাব্যের মুখ্য উদ্দেশ্য আনন্দ আর গৌণ উদ্দেশ্য উপদেশের সঙ্গে সম্পৃক্ত। কাব্যালঙ্কার গ্রন্থে ভামহ কাব্যের অনেক গুণের কথা যেমন আলোচনা করেছেন, তেমন অনেক দোষের কথাও। তার মনে হয়েছিল কাব্য মূলত 3টি গুণ আছে। সেই 3টি গুণ হলো প্রসাদ, মাধুর্য ও ওজ। উল্লেখ্য ভারতের 10টি গুণের কথা বললেও ভামহ মাত্র 3টি গুণের কথাই বলেছেন। তার মতে প্রসাদ শব্দের অর্থ ধর্ম আর মাধুর্য ওজ শব্দের ধর্ম। ঠিক যেমন অলঙ্কার শব্দ ও অর্থের উভয়ই ধর্ম। তিনি এই 3টি গুণ নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত এদের কাব্যগুণ বলে মানেননি। এ প্রসঙ্গে বলা যেতে পারে ভামহ গুণ সম্পর্কে খুব বেশি আলোচনা করেননি। তিনি কাব্যালঙ্কার গ্রন্থে গুণের উল্লেখ করেছেন মাত্র। এই গুণকেই তিনি অলঙ্কার বলে মেনেছেন এবং এটিকে সমগ্র রচনার গুণ বলে মনে করেছেন। সাধারণত প্রসাদ গুণ বিশিষ্ট কাব্যপাঠে অর্থবোধ পরিষ্কার হয় এবং কাব্যবর্ণিত বিষয়ক পাঠকের চিত্তে স্থায়ীভাবে সঞ্চার করে। মাধুর্য গুণের বিষয় শোনামাত্রই পাঠকের হৃদয় আস্বাদিত হয়, আর ওজ গুণে কাব্য সাধারণত দীপ্তিময় হয়ে ওঠে। এবারে দোষের প্রসঙ্গ। ভরত তার নাট্যশাস্ত্রে যে সব দোষের কথা বলেছিলেন সেখানে আরও 10টি দোষ যুক্ত করেছেন তিনি। কিন্তু ভরত কথিত দোষ আর ভামহ কথিত দোষ মূলত অনেক ক্ষেত্রে এক, শুধু শিরোনামের পার্থক্য লক্ষণীয়। যেমন ভরত যাকে অর্থহীন বলেছেন, ভামহ তাকে বলেছেন ব্যর্থ। ভরতের একার্থ আর ভামহের একার্থ সম্পূর্ণরূপে এক। এরকম অনেক দোষই মূল ভাবের সঙ্গে মিলেমিশে গেছে। যাই হোক, ভামহ কথিত দোষগুলো আলোচ্য করা হলো, যেমন অপার্থ, অসম্পূর্ণ বক্তব্য; ব্যর্থ, অসম্বন্ধ বাক্য; একার্থ, পুনরুক্ত; সংশয়, প্রকৃত অর্থে অস্পষ্টতা; অপক্রম, বাক্য মধ্যে শব্দের পারস্পর্যহীনতা; শব্দহীন, শব্দের অশুদ্ধ প্রয়োগ; জ্যোতিভ্রষ্ট, ছন্দে জ্যোতিপতন; ভিন্নবৃত্ত, ছন্দের হ্রস্ব বা দীর্ঘের প্রয়োগহীনতা; বিসন্ধি, সন্ধিহীনতা। এছাড়া আছে দেশ, কাল, শাস্ত্র, লোকন্যায়গম বিরোধী বিষয়ক দোষ, অর্থাৎ যেখানে এই সব কিছুই বিরোধিতা করছে কাব্য। এছাড়াও কাব্যের অন্তরঙ্গ দোষের বর্ণনা করেছেন তিনি। ক. ন্যায়ার্থ, অর্থের আয়াসাধ্যতা; খ. ক্লিষ্ট, অস্পষ্ট অর্থ; গ. অনার্থ, অর্থহীনতা; ঘ. অবাচক, যথার্থ অর্থের জোর না দেওয়া; ঙ. গূঢ় শব্দাভিধান, কঠিন শব্দ দিয়ে অর্থকে ঢেকে রাখা; চ. অযুক্তিম্য, অযৌক্তিক বর্ণনা; ছ. শ্রুতিদুষ্ট, খারাপ শব্দ প্রয়োগ; জ. অর্থদুষ্ট, অশ্লীলতা যেখানে অর্থ; ঝ. কল্পনাদুষ্ট, অশ্লীল কল্পনায় মনকে জাগিয়ে দেওয়া; ঙ. শ্রুতিকষ্ট, মিষ্ট শব্দের অভাব। এই আলোচনায় বোঝা যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ে তিনি যে গুণগুলির কথা বলেছিলেন তা যেমন আছে তেমনি আছে চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের বলা কাব্যের দোষের প্রসঙ্গ। 2. ভামহকে বলা হয় অলঙ্কারবাদী কাব্য আলংকারিক। কাব্যালঙ্কার গ্রন্থে তিনি অনেক শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের আলোচনা করেছেন। তিনি কাব্য শব্দ ও অর্থে সমান গুরুত্ব দিলেও তাকে নির্দোষ ও অলঙ্কৃত হওয়ার কথাই বারবার বলেছেন। এ বিষয়ে তার একটি বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ন কান্তমপি নির্ভূষং বিভাতি বনিতাননমম। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রেয়সীর মুখ সুন্দর হলেও অলঙ্কার ছাড়া তার সৌন্দর্য কখনোই ফোটে না। সুতরাং অলঙ্কার ছাড়া কাব্যের সৌন্দর্য ফোটে না। পরবর্তীকালে বামনও কিছু কাব্যের সৌন্দর্য হিসাবে অলঙ্কারকে প্রাধান্য গুরুত্ব দিয়েছেন। এ গ্রন্থে তিনি উপমা, রূপক, দীপক, আক্ষেপ, অর্থান্তরন্যাস, ব্যতিরেক, বিভাবনা, সমাসোক্তি, অতিশয়োক্তি, প্রেয়, রসবৎ, পর্যায়োক্ত, উদাত্ত, শ্লেষ, অপহতি, বিশেষোক্তি,
তুল্যযোগিতা, অপ্রস্তুত প্রশংসা, ব্যজস্তুতি, সন্দেহ, এই রকম 43 রকমের অলঙ্কারের কথা বলেছেন। কিন্তু অনেক অলঙ্কারকে তিনি আবার গুরুত্ব দেননি, যেমন হেতু, সূক্ষ্ম, লেশ ও স্বভাবোক্তি। তবে তার মতে সমস্ত অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ হলো বক্তোক্তি। নিজে এ বিষয়ে কাব্যালঙ্কার গ্রন্থ লিখেছেন। শৈশার সর্বেব বক্তোক্তির রণার্থ বিভাবতে গতম্ব শতকর্ম ভাতীন্দু আর জানতি বাসায় পক্ষিণ ইতব্য মাদিকং কাব্যং বার্তামেনং প্রক্ষচতে। ভামহের মতে বক্তোক্তিকে বাদ দিয়ে কখনোই উন্নত মানের কাব্য রচনা সম্ভব নয়। বক্তোক্তি হলো কাব্য প্রকাশের একটি উন্নত মানের ভঙ্গি, যা কাব্য মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে। বক্তোক্তি কাব্যের ভাবে চমৎকারিত্ব নিয়ে আসে। যে বাক্যে কাব্যত্ব নেই তা মূল্যহীন। তার কারণ সোজাসাপটা বক্তব্য ভামহ মনে করেছিলেন ভাবের বৈচিত্র্য প্রকাশ পায় না। যার কাব্যের মধ্যে বৈচিত্র্য আছে তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকেন। বক্রোক্তিকে ভামহ সেই অর্থে ব্যবহার করেছিলেন। এছাড়াও ভামহ অতিশয়োক্তির কথা বলেছেন। অতিশয়োক্তির সঙ্গে বক্রোক্তির অনেক যোগও খুঁজে পেয়েছেন তিনি। বক্রোক্তির কার কুন্তক পরবর্তীকালে বক্রোক্তির মধ্যে কিছু অতিশয় খুঁজে পেয়েছিলেন। এছাড়াও দণ্ডী, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত সকলেই কম বেশি অতিশয়োক্তির প্রসঙ্গ এনেছেন। ভামহের মতে বক্রোক্তি অতিশয়োক্তি আসলে নিমিত্তে বচ যত্তু লোকাতিক্রান্ত গোচরম। বক্রোক্তির সংজ্ঞায় তিনি যে শৈশার কথা বলেছেন তা আসলে সা এষা শয়োক্তি, অতিশয়োক্তি, অর্থাৎ এটি সাধারণ লোকের মনে চমৎকারিত্বের সৃষ্টি করে, কারণ এটি লোকাতিক্রান্ত প্রতীতিময়ী উক্তি। অতিশয়োক্তির ফলে কাব্য ভাবনা খুব সহজেই সাধারণ লোকের প্রতীতির বাইরে চলে যায়। আসলে ভামহ কাব্যের অতিশয়োক্তির মনে করেছেন বক্তোক্তি, আর সকল অর্থালঙ্কার তার মতে অতিশয়োক্তি নামে পরিচিত। এবারে রীতি প্রসঙ্গ। ভামহের অনেক পরে বামন রীতিকে কাব্যের আত্মা বলে উল্লেখ করে বলেছিলেন রীতিরাত্মা কাব্যস্য। কিন্তু ভামহ সেইভাবে কাব্যের রীতি বা শৈলীকে বিশেষ গুরুত্ব দেননি। ভরত বা ভামহ রীতির বদলে গুণ নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। ভামহ কাব্যের 3টি গুণের কথা বলেছেন, তা হল প্রসাদ, মাধুর্য ও ওজ। পরবর্তীকালে গুণ সম্পর্কে অতিরিক্ত চিন্তা চেতনায় রীতিবাদের জন্ম দিয়েছে। রীতিবাদ প্রসঙ্গে গৌড়ী, পাঞ্চালী ও বৈদর্ভী রীতির কথা আছে। কিন্তু ভামহ এইভাবে গৌড়ী বা বৈদর্ভী রীতিকে সমর্থন করেননি, বরঞ্চ রীতির নামকরণ নিয়ে তিনি সরব হয়েছেন। যারা রীতি নিয়ে বিশেষ আলোচনা করে থাকেন তাদেরকে তিনি মূর্খ বলতেও ছাড়েননি। কাব্য বা নাটকে রস সম্পর্কে ভামহের কথা কতটা স্পষ্ট কতটা অস্পষ্ট। তিনিও অন্যান্য আলঙ্কারিকের মতো কাব্যরসের ভূমিকাকে স্বীকার করে নিয়েছেন, কারণ রসের মধ্যে দিয়ে আনন্দের জগতে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেছিলেন। রস সম্পর্কে এই যে তার ধারণা, এটা কিন্তু কোনোভাবে স্পষ্ট ছিল না। তাই তিনি রসকে বলেছিলেন এক ধরনের অলঙ্কার, সেটি অনুপ্রাস বা উপমার মতোই। তিনি কিন্তু অনেকগুলি নাট্যরসের কথা জানতেন, যেমন শৃঙ্গার ইত্যাদি রস নাটকে বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে
অপরিহার্য মনে হলেও তিনি কিন্তু কাব্যরসকে অপরিহার্য মনে করেননি। মহাকাব্য তিনি আলাদাভাবে রসের গুরুত্ব স্বীকার করেছেন, সেখানে অবশ্য কাব্যরস শব্দটাও ব্যবহার করেছেন। রস বিষয়ে তার বক্তব্য উদ্ধৃতিযোগ্য, যেমন তিনি বলেছেন, সাধু কাব্য রসনিঃস্রং শাস্ত্রমপুপযুজেতে। এখানে তিনি বলতে চেয়েছেন যে সুস্বাদু রস পান করে রসিক সুজন শাস্ত্রপাঠ করতে পারে। এখন প্রশ্ন, ভামহ কি এখানে পারিভাষিক অর্থে রস শব্দের ব্যবহার করেছিলেন? উত্তরে বলা যায় হয়তো না, কারণ সাধুতা বলতে তিনি সম্ভবত কাজের মিষ্টতার কথাই বলেছেন। রস নিয়ে তিনি যদি বিস্তৃত বলতেন তবে নিশ্চয়ই বিভাব, অনুভাব ইত্যাদি শব্দ ব্যবহৃত হতো। তিনি কখনোই কাব্যের গুণ বা দোষের মতো কাব্যরসকে অন্তরঙ্গ বলে মনে করেননি। এটি তার কাছে ছিল একান্তই বহিরঙ্গ দিক। কবি কাব্য সৃজন করেন, কাব্য সৃজনে কাজ করে কবির প্রতিভা। ভামহ কাব্য সৃজনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিভাকে। প্রতিভার সঙ্গে প্রজ্ঞা, লোকোত্তর, চারুত্ব, রমণীয়তা ইত্যাদির যোগ করেছিলেন তিনি। প্রতিভা মানুষের সহজাত, জন্মসূত্রে লাভ করতে হয়, কখনোই তা আলাদাভাবে অর্জন করা যায় না। প্রতিভা নৈসর্গিক বলে যুগে যুগে তা অনির্বচনীয়। ভামহ কাব্যের সংজ্ঞা, দোষ, গুণ, অলঙ্কার, প্রতিভা ইত্যাদি সম্পর্কে অনেক কথা বললেও রস সম্পর্কে যথার্থ ধারণা দিতে পারেননি। কিন্তু কাব্যরস শব্দটা ব্যবহার করেছেন। এমনকি বলা যায় ভামহের কাব্যরসকে সামনে রেখে পরবর্তীকালে আলঙ্কারিকরা সমৃদ্ধ হয়েছিলেন, কারণ তার পরেই দণ্ডী, বামন, কুন্তক প্রমুখ রস নিয়ে অনেক কথা বলেছেন, অনেক তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তারা। কাব্যদর্শে দণ্ডী। ভামহের পরবর্তী আলঙ্কারিক হিসেবে দণ্ডীর নাম সুবিদিত। পাশাপাশি তিনি অনেক কাব্য রচনা করেছেন। অলঙ্কার ভাবনাকে প্রতিষ্ঠা দেবার জন্য দণ্ডী রচিত বিভিন্ন উদাহরণ যথেষ্ট মানানসই হয়েছিল। তিনি কাব্যের সংজ্ঞা যেমন দিয়েছেন তেমন তার স্বরূপও বিশ্লেষণ করেছেন। এছাড়াও কাব্যের দোষ, গুণ, রীতি, রস ইত্যাদি সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন তা এখনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দণ্ডী খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতকের কাব্য আলঙ্কারিক। অনুমান করা হয় তিনি দাক্ষিণাত্যের কোনো একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে ভামহের পরবর্তী কবি ছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার আলোচনায় মাঝে মাঝে ভামহের প্রসঙ্গ এসেছে। বামনের মতো দণ্ডীও ছিলেন রীতিপ্রস্থানের প্রবক্তা। অনেকে তাকে আবার অলঙ্কার প্রস্থানবাদী বলেও চিহ্নিত করেছেন। দণ্ডী রচিত অলঙ্কার গ্রন্থটির নাম কাব্যদর্শ। এই গ্রন্থটি 3টি পরিচ্ছেদে বিভাজিত, সেগুলি নিম্নরূপ। প্রথম পরিচ্ছেদ, এখানে কাব্যের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, রীতির প্রসঙ্গ, কাব্যগুণ, কবিগণের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা আছে। দ্বিতীয় পরিচ্ছেদ, অলঙ্কারের সংজ্ঞাসহ বিভিন্ন প্রকার অলঙ্কারের কথা এখানে বিশ্লেষিত। তৃতীয় পরিচ্ছেদ, এখানে যমক সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। তাছাড়া 10 প্রকারের কাব্যদোষ এখানে আলোচিত। 1. কাব্যদর্শ গ্রন্থটি একদিকে রীতিবাদের গ্রন্থ, অন্যদিকে এটি অলঙ্কারবাদেরও সম্পৃক্ত। দণ্ডী কাব্যের যে সংজ্ঞা দিয়েছেন তা অনেকটাই ভামহের মতো। তিনিও ভামহের মতো শব্দ ও অর্থের অলঙ্কৃতিকে সম্পৃক্ত করেই কাব্যের সংজ্ঞা দিয়েছেন। শরীরং তাবদৃষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী হল কাব্য। ঈপ্সিত অর্থ সংবলিত পদাবলীকেই তিনি কাব্য বলে অভিহিত করেছেন। কাব্যদর্শে তিনি পরিষ্কার লিখেছেন, বাচাং বিচিত্ত মার্গানাং নিরবন্ধু ত্রিয়াবিধিম তৈ শরীরং চ বাক্যনাম অলঙ্কারশ্চ দর্শিতা। পূর্বসূরীদের কাব্যভাবনাকে স্মরণ করে তিনি কাব্যকে শরীরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে কবি যে কাব্য রচনা করেন তাতে থাকে কবির নির্দেশিত অভীষ্ট অর্থ।
তিনি যেহেতু কবি ছিলেন তাই তার পক্ষে এই ধরনের সংজ্ঞা রচনা অনেক সহজ হয়েছিল। দণ্ডিকথিত কাব্যের শ্রেণীবিভাজন যথেষ্ট তাৎপর্যবহ। কবিতা যে অপরিহার্যভাবে ছন্দবদ্ধ এ কথা তিনি স্বীকার করেননি। তিনি কাব্যকে 3টি শ্রেণীতে ভাগ করেছিলেন, তা হলো পদ্য, গদ্য ও মিশ্র। পদ্যকে বিভাজন করেছেন 5 ভাগে, যেমন মহাকাব্য, মুক্তক কাব্য, কুলক কাব্য, কোশকাব্য ও সংঘাত কাব্য। গদ্যের শ্রেণী করেছেন 3টি, যেমন কথা, আখ্যায়িকা ও চম্পু। মিশ্র কাব্যের মধ্যে তিনি ফেলেছেন নাটককে। এছাড়া নাট্যিক জাতীয় রচনাও মিশ্র কাব্যের অন্তর্ভুক্ত। দণ্ডী যখন কাব্যদর্শ গ্রন্থটি লিখেছেন তখন আমাদের ভারতবর্ষের কোথাও সংস্কৃত, কোথাও প্রাকৃত, কোথাও বা অপভ্রংশে কাব্য সৃজন চলেছে, সে ধারণাকে সামনে রেখে তিনি সংস্কৃত কাব্য, প্রাকৃত কাব্য, অপভ্রংশ কাব্য এই 3 ভাবে কাব্যের শ্রেণীবিভাগ করেছিলেন। দণ্ডী রীতিকে মার্গ বলে চিহ্নিত করেছেন। তার মতে 2 ধরনের মার্গ প্রচলিত, যেমন গৌড়ী মার্গ ও বৈদর্ভী মার্গ। কাব্যের সংজ্ঞায় তিনি অভিস্প অর্থবহ শব্দাবলীর কথা বলেছিলেন। এখন প্রশ্ন ওই সব শব্দ কিভাবে বিন্যাসিত হবে, এর জন্যই তো কাব্যবোধ প্রয়োজন। এই ভাবনা থেকে মার্গ বা রীতির প্রসঙ্গ এসেছে। গৌড়ী মার্গে তিনি 3টি গুণের কথা বলেছেন, তার বৈদর্ভী মার্গে বলেছেন 10টি গুণের কথা। কাব্যদর্শে শ্লোকে আছে, ইতি বৈদর্ভ মার্গস্য প্রাণা দশগুণাশ্রিতা এসং বিপর্যয় প্রায় দৃশ্যতে গৌরবর্তনী। বাবনের মতো দণ্ডী রীতিকে আত্মিক দিক দিয়ে দেখেননি। তিনি বাইরের দিক থেকে রীতি বা মার্গকে প্রত্যক্ষ করেছিলেন। কাব্যের গুণকে তিনি বলেছিলেন প্রাণস্বরূপ। বৈদর্ভী মার্গে যেহেতু তিনি কাব্যের 10টি গুণই প্রত্যক্ষ করেছিলেন, তাই 2টি মার্গের মধ্যে তিনি বৈদর্ভী মার্গকে শ্রেষ্ঠ বলেছিলেন। গৌড়ী মার্গে তিনি যে 3টি গুণে প্রত্যক্ষ করেছিলেন তা হলো অর্থব্যক্তি, সমাধি ও উদারতা। কাব্যকে উৎকৃষ্ট করার জন্য যে গুণের প্রয়োজন সে কথা উল্লেখ করেছিলেন দণ্ডী। গুণ কাব্যের কোনো একটি জায়গায় আবদ্ধ থাকে না, সর্বত্রই বিরাজ করে বলে কাব্য বিশুদ্ধ হয়ে ওঠে। গুণকে তিনি বলেছেন ভাবিক তন্ন। কবিতা নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী কাব্যগুণের সন্নিবেশ ঘটিয়ে থাকেন। ভরত যে 10টি কাব্যগুণের প্রসঙ্গ বলেছিলেন তার সবকটিকে স্বীকার করেছেন তিনি। সেগুলি এই রকম: ক. শ্লেষ পদরচনার গাঢ়ত্ব। খ. প্রসাদ শব্দ শৈথিল্য। গ. সমতা পদবিন্যাসের সঙ্গতি। ঘ. সমাধি প্রাঞ্জলতা। উ. মাধুর্য মিষ্টতা। চ. ওজ শোভা। ছ. সৌকুমার্য লালিত। বর্গীজ উদারতা মহত্ব। ঝ. কান্তি রীতি চমৎকারিত্ব। ইয়. স্বভাবোক্তি অলঙ্কার বিশেষ। ওপরের আলোচনা থেকে সহজে বোঝা যাচ্ছে ভরত যে অর্থে কাব্যগুণগুলির পরিচয় দিয়েছেন সব ক্ষেত্রে দণ্ডী সেগুলিকে অনুসরণ করেননি। অর্থাৎ ভরতকথিত শ্লেষ, প্রসাদ ইত্যাদি গুণের অর্থ দণ্ডিকথিত কাব্যগুণের অর্থে নেই। অনেক জায়গায় বামন কথিত কাব্যগুণাত্মক শব্দের সঙ্গে দণ্ডীর কাব্যগুণাত্মক শব্দ মিল পাওয়া যাচ্ছে। দণ্ডী কাব্যদর্শের প্রথম অধ্যায়ে কবিদের অত্যাবশ্যক ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই ক্ষেত্রে তিনি 3টি ধর্মের কথা বলেছেন, তা হলো প্রতিভা, শ্রুতি ও অভিযোগ। প্রতিভা, দণ্ডীর মতে প্রতিভা নৈসর্গিক, জন্মসূত্র ছাড়া কখনো প্রতিভাবান হওয়া যায় না। পাশাপাশি তিনি বলেছেন যে প্রতিভা আসলে পূর্ণ বাসনা গুণানুবন্ধী, অর্থাৎ পূর্ব বাসনার অনুবর্তী প্রতিভার অভাব থাকলেও পরিচ্ছন্ন জ্ঞান ও অভ্যাসের ফলে অনেকেই কবি হয়ে উঠতে পারেন। শ্রুতি, এটি এক ধরনের স্বচ্ছ জ্ঞান। পরবর্তীকালে আলংকারিকদের মতে দণ্ডীর শ্রুতি আসলে বোধোৎপত্তির রূপান্তর। অভিযোগ, দণ্ডীর মতে
এটি নিরন্তর অভ্যাস বা যত্ন, এর ফলে অনেকেই কবিত্ব লাভ করতে পারে। দণ্ডির মতে কবিরা যদি নিরন্তর জ্ঞান চর্চা করে চলেন, সেক্ষেত্রে অনেক সময় প্রতিভার অভাব থাকা সত্ত্বেও যে কোনো মানুষ কাব্য রচনার অধিকারী হতে পারে। 2. কাব্যদর্শের দ্বিতীয় পরিচ্ছেদে দণ্ডী অলঙ্কার সম্পর্কে অনেকটাই আলোচনা করেছেন। তিনি মনে করেছিলেন যে কোনো কাব্যকে মহৎ করতে হলে প্রয়োজন অলঙ্কার। তার সঙ্গে অবশ্য কাব্যগুণ ও মার্গকেও জুড়ে দিয়েছিলেন তিনি কাব্যদর্শে 2/1 অংশে অলঙ্কারের সংজ্ঞা দিয়েছেন এইভাবে: কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় কাব্য শোভাবর্ধনকারী সকল ধর্মই হলো অলঙ্কার। বলা যায় কাব্য শোভা বর্ধনকারী গুণগুলিও অলঙ্কার কাব্যগুণের অন্তর্গত। শ্লেষ ও প্রসাদ বা অন্যান্য গুণকেও তিনি অলঙ্কার বলে চিহ্নিত করেছেন। এই বিষয়ে তিনি বলেছেন, কাশ্চিন মার্গ বিভাগার্থম উক্তা প্রাগপল্যং ক্রিয়া সাধারণম অলঙ্কারং জ্ঞাতম অন্যাৎ প্রদর্শতে। বিষয়টি এইভাবে উপস্থাপন করা যেতে পারে: বিভাগ করে বৈদর্ভী রীতি দেখানোর জন্য এই কাব্যিক গুণগুলি অলঙ্কারে পরিচিত। তাছাড়া বৈদর্ভী বা গৌড়ী রীতির মধ্যে যেসব অলঙ্কার আছে সেগুলি তো অলঙ্কার হবেই। এখন গুণগুলি কেন অলঙ্কার, এর সমাধান করা কর্তব্য। সংস্কৃত ভাষায় অলম শব্দের অর্থ ভূষম, আর যারা দ্বারা ভূষিত হয় সেটাই হলো অলঙ্কার। ভূষণ করা আর সৌন্দর্য সৃজন করা মূলত একই। ব্যাপক অর্থে অলঙ্কারকে বোঝানো হয় সৌন্দর্যকে দিয়ে, আর সংকীর্ণ অর্থে উপমা, অনুপ্রাস, সভাবোক্তি, রূপক ইত্যাদির মাধ্যমে। আলংকারিকদের দেওয়া এই ধারণাকে সামনে রেখে সম্ভবত কাব্যদর্শের শ্লোকে তিনি বলেছিলেন, অনুকম্পাদ্য তিশয় যদি কশ্চদ বিবক্ষতে ন দোষ পুনরুক্ত হপি প্রত্যুতেয়ম অলঙ্ক্রিয়া। দণ্ডী যে কাব্যের 10টি গুণের কথা বলেছিলেন সেগুলি তো আদতেই কাব্যের শোভাবর্ধনকারী। সৌন্দর্য সৃষ্টি করা যেহেতু অলঙ্কারের ধর্ম, তাই সম্ভবত দণ্ডী গুণগুলিকে অলঙ্কার বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে তিনি অলঙ্কার ও গুণের মধ্যে বিশেষ পার্থক্য রাখতে চাননি। তার মতে ভারতীয় কাব্য ভাবনায় অলঙ্কারের সংখ্যা অসংখ্য। প্রতিদিনই কবি বা আলংকারিকদের হাতে নিত্য নতুন অলঙ্কারের সৃষ্টি হচ্ছে। দণ্ডী ভামহ বা উদ্ভটের মতো ধ্বনি ও রসকেও অলঙ্কারের অন্তর্ভুক্ত করেছেন। তিনি অলঙ্কারকে 2 ভাগে ভাগ করেছেন, যেমন শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। এর মধ্যে তার মতে শ্রেষ্ঠ ছিল অর্থালঙ্কার। অন্যদিকে থেকে তিনি আবার সমস্ত অলঙ্কারকে স্বভাবোক্তি ও বক্রোক্তি এই 2 ভাবে চিহ্নিত করেছেন। সেটা এরকম: ভিন্নং দ্বিধা স্বভাবোক্তি বক্তোক্তিশ্চেতি বাঙ্গময়ম। স্বভুক্তির মধ্যে তিনি বক্তোক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ সাধারণ উক্তি যখন বক্তোক্তিভাবে উপস্থাপন করা হয় তখন তার রূপ পায় বক্তোক্তিতে, আর বক্তোক্তিই হলো কাব্য। উপমা বা অন্যান্য অলঙ্কারকে তিনি বক্তোক্তির মধ্যে ফেলেছেন। সব অলঙ্কারের মধ্যে অতিশয়োক্তি ভাব লক্ষ্য করেছিলেন তিনি। অলঙ্কারের দ্বারা কবিরা তাদের বক্তব্য বাড়িয়ে বলে থাকেন, তাই সব অলঙ্কারই এক ধরনের বক্তোক্তি। অতিশয়োক্তি ও বক্তোক্তি অলঙ্কারকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। আবার উপমাকে তিনি 2 ভাগে ভাগ করেছিলেন, যেমন ধর্মোপমা ও বস্তুপমা। অন্যান্য আলংকারিক যেমন বলেছিলেন মহৎ কাব্য সৃজনের পেছনে আছে অলঙ্কার, এই মতেই তিনি সমর্থন করেছিলেন একটু অন্য দৃষ্টিভঙ্গিতে। এই ব্যাপারে তিনি গুণের পাশাপাশি মার্গ এর কথাও বলেছিলেন। আলংকারিকেরা 9টি রসের মধ্যে প্রিয় রসকে অন্যতম বলে মনে করেছিলেন, কিন্তু ভামহ দণ্ডী প্রয়োগে রস বলেননি। তারা বলেছিলেন এটি আসলে এক ধরনের অলঙ্কার। কাব্যদর্শের শোকে আছে শ্লোক প্রিয় প্রিয়তরা খানম। বিষয়টি এইভাবে বলা যায়, প্রিয় অলঙ্কার হলো প্রিয়তর উক্তি। প্রিয়কে অলঙ্কার রূপে চিহ্নিত করে তিনি বলেছেন যে এই উক্তি নিশ্চয় রূপে শোভাবর্ধনকারী। রসবৎ অলঙ্কারের সংজ্ঞায় তিনি স্পষ্টই বলেছেন, প্রাক প্রীতি দর্শিতা শ্রেয়ং রীতি শৃঙ্গারতং গতা রূপবাহুল্য যোগেন তদিদং রসবৎ বচ। অর্থাৎ প্রীতি দেখিয়ে শৃঙ্গারতা প্রাপ্ত রূপলাবণ্যযুক্ত রতির নামই হলো রসবৎ বাক্য। এখানে প্রীতি নানা প্রকার রূপ বা লাবণ্য সহযোগ।
বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাব রস সৃজন করে। দণ্ডির মতে রস এক ধরনের অলঙ্কার, তবে এটি মাধুর্য গুণের অন্তর্ভুক্ত। মহাকাব্য রস ও ভাব প্রদর্শনে পক্ষপাতী ছিলেন তিনি। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে যে 8টি রস আছে, যেমন করুণ, রৌদ্র, ভয়ানক, বীভৎস, হাস্য, বীর, অদ্ভুত ও শান্ত, এই সব কিছুকে স্বীকার করেছেন তিনি। ভরতকথিত 8টি ভাবকেও মেনে নিয়েছিলেন তিনি। এবারে আবার অলঙ্কার প্রসঙ্গ। দণ্ডী অলঙ্কার শাস্ত্রে আদি অলঙ্কার রূপে স্বভাবভক্তিকে স্বীকার করেছেন। স্বভাবভক্তি কবি মনুষ্য সমাজে আদি কাব্য। কাব্য বা অলঙ্কার যেহেতু শব্দ দ্বারা গঠিত হয়, তাই তিনি প্রথম থেকেই শব্দের মাহাত্ম্য উপলব্ধি করেছিলেন। তার মতে শব্দ আসলে ধ্বনিসহ সাংকেতিক অর্থ। এই বিষয়ে তিনি কাব্যদর্শ গ্রন্থের প্রথমেই বলেছেন, ইদম অন্ধং তম কৃতস্নং জাতেত ভুবনত্রয়ম যদি শব্দহং জ্যোতি রাসং সারং নদীপতে। দণ্ডির কথা থেকে শব্দ জ্যোতি নামে এক ধরনের শব্দ যুগল পাওয়া যাচ্ছে। এটি কিন্তু শব্দার্থ যুগলকে বোঝাচ্ছে। তার মতে কাব্য শব্দের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শব্দ আবার ধ্বনি দ্বারা গঠিত। শব্দের মধ্যে থাকে অর্থ, যা জ্যোতি ছড়ায়, বাক্য বা কাব্যকে মহৎ করে তোলে। শব্দ সম্পর্কিত তার বলা কথাগুলির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, শব্দ জ্যোতি দ্বারা এই সংসারকে আলোকিত না করলে সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়। তবে যেসব শব্দ ব্যাকরণের নিয়ম নীতি মেনে গঠিত, তাদের কথাই বলতে চেয়েছেন তিনি। নিশ্চিত রূপেই ওইসব শব্দ বিশুদ্ধ, খাঁটি। তাই জন্যই ব্যাকরণগত সাহিত্য, অলঙ্কারগত সাহিত্য ইত্যাদি সৃষ্টি হয়েছে। রীতি, গুণ, অলঙ্কার, রস, ভাব ইত্যাদি শব্দ বা শব্দার্থের সাহায্যে এমনভাবে সৃষ্টি হয়, যার ফলে কাব্য পাওয়া যায় নতুন আস্বাদ। আর এখানেই মহৎ সাহিত্যের সার্থকতা নিহিত। কাব্যদর্শের 3য় পরিচ্ছেদে দণ্ডী যমক নিয়ে আলোচনা করেছেন। তার মতে যমক শব্দালঙ্কার, অর্থাৎ সমুচ্চার্য শব্দের পুনরাবৃত্তি। কাব্যে যে 16 রকমের প্রহেলিকা আছে, সে সম্পর্কেও তার বক্তব্য ছিল স্বচ্ছ। আর আছে কাব্যদোষের প্রসঙ্গ। তিনি তো ভামহকথিত দোষগুলিকে স্বীকার করে নিয়েছেন। কাব্য অসম্পূর্ণতা, পুনরুক্ত, সংশয়, শব্দহীনতা, জ্যোতিভ্রষ্টতা, অসম্বন্ধ বাক্য, দুর্বোধ্যতা, অস্পষ্টতা, অশ্লীলতা, সম্ভবতা, অর্থহীনতা, কর্কশতা ইত্যাদিকে দোষের মধ্যে ফেলেছেন। এগুলি মহৎ কাব্য সৃষ্টির পক্ষে অন্তরায়। গুণের সঙ্গে দোষের সম্পর্ক বিষয়ে তিনি কিছুই বলেননি, কারণ দোষকে দেখেছেন স্বতন্ত্রভাবে। যা গুণের বিপরীত তাকেই তিনি দোষ বলে চিহ্নিত করেছেন। বৈদর্ভী রীতিতে আমরা জানি 10টি কাব্য গুণেরই অস্তিত্ব আছে। সেই দিক থেকে তিনি বলতে চেয়েছেন, বৈদর্ভী রীতিতে যা পাওয়া যায় না, সেগুলি হলো কাব্যের দোষ। বামনের সূত্রালঙ্কার বৃত্তি। ভারতীয় অলঙ্কার ভাবনায় আচার্য বামনের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি সর্বপ্রথম সূত্রাকারে অলঙ্কার শাস্ত্রের প্রণয়ন করেছিলেন। তাছাড়াও রীতিবাদের প্রথম প্রবক্তা ছিলেন তিনি। কাব্যের বিভিন্ন বিভাগ, রীতি, দোষ, গুণ, অলঙ্কার ইত্যাদি সম্পর্কে তিনি যা বলেছেন, সেগুলি আজও পদবাচ্য। প্রাচ্য বা প্রতীচ্যের বিভিন্ন অলঙ্কারিকের মতো তিনিও বিশ্বাস করেছিলেন সৌন্দর্য সৃজনের মধ্যে কোনো কবির কাব্য ভাবনা নিহিত, আর সেটা যে সম্ভব রীতি, অলঙ্কার ইত্যাদির সাহায্যে, সে কথা তিনি জোরের সঙ্গে ঘোষণা করেছিলেন। বামনের জন্ম খ্রিস্টীয় 8ম বা 9ম শতকে। একদম সঠিক সময় জানা না গেলেও অনুমান করা হয় 8ম শতকের শেষ বা 9ম শতকের শুরুতে তিনি জন্মেছিলেন। তিনি ছিলেন কাশ্মীরের রাজা জয়াপীরের মন্ত্রী। কাব্য ভাবনায় অলঙ্কারকে প্রাধান্য দিয়ে তিনি লিখেছিলেন অলঙ্কার শাস্ত্র বিষয়ক গ্রন্থ, নাম সূত্রালঙ্কার বৃত্তি। কেউ কেউ আবার এই গ্রন্থকে কাব্যালঙ্কার সূত্র বলেও পরিচিতি করিয়েছেন। তার মতে উপমাই হলো শ্রেষ্ঠ অলঙ্কার। এই অলঙ্কারের মাধ্যমে কবিরা প্রত্যক্ষভাবে তাদের সৌন্দর্য ভাবনার রূপায়ণ ঘটিয়ে থাকেন। দণ্ডী রীতির ক্ষেত্রে শুধু বলেছিলেন বৈদর্ভী ও গৌরী রীতির কথা। বামন সেখানে যোগ করেছিলেন পাঞ্চালের রীতির প্রসঙ্গ। তার মতে
রীতি হলো কাব্যের আত্মা, এটি নিশ্চয় রূপে কাব্যের একটা বড় গুণ। তার রসভাবনা ছিল সংকীর্ণতায় মোড়া। তিনি উদার দৃষ্টিতে কাব্যিক রসকে ব্যাখ্যা করতে পারেননি। দণ্ডী কাব্যের রস সম্পর্কে যে আলোচনা করেছিলেন তা নিশ্চিত রূপে ছিল উদার মনা, কিন্তু বামন কাব্যের রসকে সেইভাবে ব্যাখ্যা করেননি। তবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রের রীতিকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন তা আজও পথের দিশা হয়ে আছে। সূত্রালঙ্কার বৃত্তি গ্রন্থে বামন কাব্য বিষয়ে অনেক সূত্র অবতারণা করেছেন, সেগুলি আবার ব্যাখ্যা করেছেন। তাই গ্রন্থটি 5 অধ্যায়ে বিভাজিত। সেগুলি এরকম: প্রথম অধ্যায়, কাব্যের আত্মার যে রীতি সেই কথা এখানে প্রথম বলেছিলেন তিনি। এছাড়াও কাব্যের প্রয়োজন, রীতির শ্রেণীবিভাগ, কাব্যের বিভাগ, কাব্যতত্ত্ব বিষয়ক যোগ্য ব্যক্তি সম্পর্কে এখানে আলোচনা আছে। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টি বাক্যে ব্যবহৃত পদ, বাক্য ও বাক্যার্থ সম্বন্ধীয়। তৃতীয় অধ্যায়, অলঙ্কার সম্পর্কে বিস্তৃত আলোচনা এখানে আছে। এছাড়াও শব্দ বা অর্থের 10টি গুণ, অলঙ্কার ও গুণের পার্থক্য এখানে আলোচিত। চতুর্থ অধ্যায়, অলঙ্কারের বিভিন্ন দোষ এখানে বিশ্লেষিত, যেমন উপমা, অনুপ্রাস, যমক ইত্যাদি 6টি দোষ উপমা নির্ভর অলঙ্কার সমূহ এই পর্বে আলোচিত। পঞ্চম অধ্যায়, এখানে তিনি কবিদের সম্পর্কে অনেক উপদেশ দিয়েছেন, অর্থাৎ তারা কিভাবে কাব্য রচনা করবেন এই সম্পর্কিত উপদেশ। এছাড়া পাণিনির সূত্রকে সামনে রেখে কিছু শব্দ গঠনের উদাহরণ দিয়েছেন। 1. কাব্যের সংজ্ঞায় তিনি বলেছেন যে গুণ ও অলঙ্কার শব্দ তার অর্থ সৌন্দর্য সৃষ্টি করলে হয় কাব্য। এই বিষয়ে তার উক্তি আজও বিখ্যাত হয়ে আছে, যেমন কাব্যাং রাজ্যম অলঙ্কারাৎ। যে কোনো বাক্য কাব্য হয়ে ওঠে মূলত অলঙ্কারের গুণে, কিন্তু অলঙ্কার না থাকলে যে কাব্য হবে না এ কথা তিনি কোথাও বলেননি। অলঙ্কার আসলে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি ঘটায়। গুণ কাব্য সৌন্দর্যের একটি ধর্ম। আচার্য দণ্ডী সৌন্দর্য ও গুণকে একাসনে বসিয়েছেন, বামন কিন্তু তা করেননি। তিনি স্পষ্টই বলেছেন যে কোনো কবির কাব্যত্ব বা সৌন্দর্য নির্ভর করে মূলত অলঙ্কারের গুণেই, অর্থাৎ সৌন্দর্যম অলঙ্কার। কাব্যের সৌন্দর্য সৃষ্টির জন্য দোষগুলি বর্জিত হওয়া দরকার, বদলে যুক্তি করা উচিত গুণসমূহকে। অলঙ্কার যোগ করতেই হয়, তাছাড়া কাব্য মাধুর্য গুণ যুক্ত করা প্রয়োজন। তিনি অলঙ্কারকে বলেছেন অনিত্য, আর নিত্য হলো গুণ। বামন কাব্যের প্রয়োজনকে ব্যাখ্যা করেছেন প্রীতি ও কৃতির মাধ্যমে। প্রীতি পাঠকের পক্ষে প্রযোজ্য, আর কীর্তি কবির পক্ষে, অর্থাৎ উৎকৃষ্ট কাব্য সেবার মাধ্যমে ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম এই চতুর্বর্গকে প্রতিফলিত করা হয়। এটি কীর্তি প্রীতি উভয়কেই সম্পাদন করে। বামনের আগে আলংকারিক ভামহ কাব্যের প্রয়োজন সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছিলেন, বামনও একই কথা বলেছেন, অর্থাৎ প্রীতি কীর্তি হেতু তাদ। বামন প্রীতি শব্দের সমর্থক করেছেন আনন্দ দিয়ে। কীর্তি হলো কবি কৃতিত্ব বা প্রতিভা, অর্থাৎ কবি তাদের কাব্য আনন্দের সৃজন করে থাকেন তাদের কাব্য প্রতিভা দিয়ে। এই আনন্দ বিশুদ্ধ শৈল্পিক নান্দনিক, এই আনন্দের মাধ্যমে পাঠকদের আত্ম উপলব্ধি ঘটে। কাব্যতত্ত্ব বোঝার যোগ্য ব্যক্তি বলতে তিনি মূলত পাঠককেই বুঝিয়েছেন, যার অলঙ্কার, রীতি, কাব্যদোষ, গুণ ইত্যাদি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। এই অধ্যায়ে বামন বলেছেন রীতি আত্মা কাব্যস্য, অর্থাৎ রীতিই কাব্যের আত্মা। তিনি কাব্যের গুণকে বলেছিলেন কর্তৃধর্ম, অর্থাৎ কাব্য শোভায়া কর্তার ধর্ম গুণস্তদিশয়হে তস্তলঙ্কারা। গুণের পরে এসেছে রীতির প্রসঙ্গ। প্রথমে তিনি বলেছিলেন সৌন্দর্য অলঙ্কার, এরপরে বললেন কাব্যের গুণ হলো কর্তৃধর্ম, শেষে বললেন রীতি হলো কাব্যের মূল সুর বা আত্মা। রীতিকে বাদ দিয়ে কখনোই কোনো কাব্য সার্থকতা লাভ করতে পারে না। এর রীতি হলো বিশিষ্ট পদরচনা, অর্থাৎ গুণাত্মক পদ রচনার মধ্যে দিয়ে রীতির উদ্ভব হয়ে থাকে। পাশ্চাত্য প্লেটো, অ্যারিস্টটল থেকে অনেকে রীতি নিয়ে আলোচনা করেছেন, অনেকে আবার রীতির সঙ্গে শৈলীকে এক করে ফেলেছেন। সেটা ঠিক নয়। রীতি আলাদা, শৈলী আলাদা। আধুনিক কালে শৈলী বিদ্যা নিয়ে গড়ে উঠেছে শৈলী বিজ্ঞান।
ফরাসি দার্শনিক ব্রুফো তো বলেছেন, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, অর্থাৎ শৈলী হলো যে কোনো মানুষের চিন্তন অনুভবের নিজস্ব প্রকাশ, এর মধ্যে দিয়ে তার ব্যক্তিত্ব ধরা পড়ে। এই রীতির কথা ভারতবর্ষে প্রথম বলেছিলেন আচার্য বামন। তিনি এই অধ্যায়ের প্রথম দিকে বলেছিলেন যে অলঙ্কারের জন্য কাব্য সৌন্দর্য সৃষ্টি হয়। সেই সময় যে সমস্ত আলংকারিক ছিলেন তারা এই প্রসঙ্গে অনেক শব্দালঙ্কারের কথা বলেছিলেন, কিন্তু বামন ব্যাকরণ নির্দিষ্ট কোনো অলঙ্কারেরই বিশেষভাবে এই ক্ষেত্রে গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন যে কাব্য যার দ্বারা সৌন্দর্যে অম্বিত হয় সেটাই হলো অলঙ্কার। এরপরে অবশ্য তিনি বলেছেন রীতিয়াত্মা কাব্যস্য, এর থেকে সহজেই বলা যায় রীতিকে তিনি পরোক্ষভাবে অলঙ্কার বলে চিহ্নিত করেছেন। বামনের মতে রীতি তিন ধরনের, তা হলো বৈদর্ভী, গৌড়ী ও পাঞ্চালী। এই তিনটি রীতি নামকরণ হয়েছিল মূলত দেশের নাম অনুসারে। বিদর্ভ বা তার আশেপাশের অঞ্চলের বিদর্ভী রীতি প্রচলিত ছিল, গৌড়ী অঞ্চলের প্রচলিত ছিল গৌড়ী রীতি, আর পাঞ্চাল দেশে পাঞ্চালী। দণ্ডী রীতির প্রসঙ্গে দুটি রীতির কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে বামন পাঞ্চালী নামে আরও একটি রীতির প্রসঙ্গ এনেছিলেন। এই তিনটি রীতির মধ্যে বৈদর্ভী রীতিকে সবচেয়ে বেশি ও শ্রেষ্ঠ বলেছেন তিনি, কারণ এই রীতির মধ্যে অনেক ভালো গুণ লক্ষণীয়, যেগুলি অন্য রীতির মধ্যে তিনি দেখতে পাননি। তবে এটা ঠিক, সব রীতিকেই কাব্যের আত্মা বলে মেনে নেননি তিনি। যে রীতি গুণসম্পূর্ণ বা বিষয়বস্তুকে চমৎকার করে তোলে সেই গুণান্বিত রীতিকেই বলেছেন কাব্যের আত্মা। রীতির গুণে কাব্য হয়ে ওঠে দোষমুক্ত, কাব্য হয়ে ওঠে নির্দোষ অবয়ব সংস্থান, অর্থাৎ যথার্থ রীতি বা ভঙ্গি প্রয়োগের কাব্যে দোষমুক্ত হয়ে গুণময় হয়ে ওঠে। বামন রীতিকে চিত্রশিল্পী রেখার সঙ্গে তুলনা করেছেন। একজন চিত্রশিল্পী যেমন রেখার সাহায্যে কোনো চিত্রকে পরিপূর্ণ করে বা রেখার সাহায্যে পরিপুষ্ট ঘটায়, ঠিক তেমনি রীতিও কাব্য সামঞ্জস্য আনে, কাব্য সমগ্রতা পেয়ে সৌন্দর্যময় হয়। এই বিষয়ে বামনের কথাটি অবশ্য উদ্ধৃতিযোগ্য। এতাসু তিসিষু রীতিষু রেখা শিব চিত্রাং কাব্যাং প্রতিষ্ঠিত মিতি। তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে রেখা যেমন কোনো ছবিকে প্রতিষ্ঠা দেয়, ঠিক তেমনি রীতির দ্বারায় কাব্য সৌন্দর্য লাভ করে। চিত্ররেখার যে ভূমিকা, কাব্য একই ভূমিকা পালন করে। অলঙ্কার আর গুণ, যে কোনো চিত্র মূলত রেখার ওপর ভর করে গড়ে ওঠে, কাব্যও তেমন গুণ আর অলঙ্কার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। বামনের রীতিবাদ ভাবনা বিশেষভাবে গ্রহণীয় এই জন্য কারণ তিনি প্রথম কাব্যের আত্মা নিয়ে ভেবেছেন, আত্মা সম্পর্কে তত্ত্ব লিখেছেন। এই নিশ্চিত রূপের কাব্যে অন্তরঙ্গ ভাবনা। ভামহ বা দণ্ডী কাব্য সম্পর্কে অনেক কথা বললেও তারা কিন্তু কেউই কাব্যের আত্মিক দিক নিয়ে ভাবেননি। তাদের দৃষ্টিটা ছিল কাব্যের বাইরের দিকের সঙ্গে সম্পৃক্ত। বামনের মতে কাব্য দুটি শ্রেণীতে বিভাজিত, তা হলো গদ্য ও পদ্য। তিনি আবার গদ্য ও পদ্যের শ্রেণী বিভাগ করেছেন দুইভাবে, যেমন অনিবদ্ধ ও নিবদ্ধ এই রকম নামে। কাব্যিক ধর্মসমূহ যেমন সুসংবদ্ধতা ও অসংবদ্ধতাকে সামনে রেখেই তিনি এইরূপ ভাগ করেছিলেন। গদ্য পদ্যকে আবার তিনি বিভিন্ন শ্রেণীতে বিভাজন করেছেন, তবে তার মতে সব কাব্যের মধ্যে নাটকই শ্রেষ্ঠ ও সম্পূর্ণ। তিনি বিষয়টি বলেছেন এইভাবে, সন্দর্ভেষু দশরূপ শ্রেয়। তিনি রস সম্পর্কেও অনেক ধারণা দিয়েছেন। কাব্যের প্রাণরূপে তিনি যেমন রীতিকে চিহ্নিত করেছিলেন, ঠিক তেমনভাবেই নাটকের প্রাণরূপে চিহ্নিত করেছেন রসকে। নাটকের মতো তিনি কাব্যের রসকে অস্তিত্ব স্বীকার করেছেন। এখানে তিনি বলেছেন রসকাব্যের নিত্য ধর্ম। 2. কোনো কাব্য মন্দত্ব বা শ্রেষ্ঠত্বের শিরোপা পায় মূলত কাব্যদোষ বা কাব্যগুণের জন্য। বামন সূত্রালঙ্কার বৃত্তির 2য় অধ্যায়ে কাব্যদোষের প্রসঙ্গ পদ, বাক্যার্থ ইত্যাদি দোষ নিয়ে আলোচনা করেছেন। তার মতে পদদোষ হলো পদের বিন্যাসগত দোষ। এ দোষ 5 ভাবে সংগঠিত হয়। পদার্থ দোষ হলো পদের অর্থগত দোষ, এই দোষও 5 ভাবে হয়ে থাকে। বাক্য দোষ হলো বাক্যের বিন্যাসগত দোষ, অর্থাৎ বাক্যে যেসব পদ ব্যবহার করা হয় তার বিন্যাস যথাযথ না হলে এই ধরনের দোষ দেখা যায়। এই দোষ 3 ভাবে সংগঠিত হয়।
বাক্যার্থ দোষ আসলে বাক্যের অর্থগত দোষ, অর্থাৎ কবি বাক্যের মাধ্যমে যে ভাব ব্যক্ত করতে চাইছেন তা যথার্থভাবে প্রকাশ না পেলেই তা বাক্যার্থ দোষে পর্যবসিত হয়। এই দোষ ছয়ভাবে হয়ে থাকে। এই সব দোষকে বামন ইতিবাচক বলেননি, এইগুলিকে তিনি বলেছেন গুণের বিপরীত। দোষের সঙ্গে গুণের সম্পর্কে সুন্দরভাবে স্বীকার করেছেন তিনি। এই আলোচনায় তিনি মূলত ভরতের বিরোধিতাই করেছিলেন। আচার্য বামন বলেছেন যে গুণ যে কোনো কাব্যরই শোভাবর্ধনকারী, অর্থাৎ সেটা তার ভাষায় এই রকম: কাব্য শোভায়া কর্তারোর ধর্ম গুণাস্ত দতিশয়তে তব স্থূলাঙ্কার। কাব্যের শোভা আরও বেড়ে যায় অলঙ্কারের গুণে। কাব্যের গুণে আসলে রীতির তত্ত্ব বামন ভরতকথিত গুণকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যে দুটি হলো শব্দগুণ ও অর্থগুণ। সাধারণ যে কাব্যে অর্থ অপেক্ষা শব্দের গুণ গুরুত্ব পেয়ে থাকে তাকে বলে শব্দগুণ, আর যে কাব্যে শব্দ অপেক্ষা শব্দের অর্থগুণ গুরুত্ব পায় তাকে বলা হয় অর্থগুণ। অর্থাৎ বোঝা যাচ্ছে বামন কথিত দুটি গুণ যথাক্রমে শব্দগুণ ও অর্থের গুণ নামে পরিচিত। প্রথমে শব্দগুণ বিষয়ক আলোচনা বা শব্দগুণের অর্থ পর্যালোচনা, ওজো পদরচনা বিষয়ক গাঢ়ত্ব, প্রসাদ রচনাশীলতা শিথিলতা, শ্লেষ শব্দসমূহে মসৃণতা, সমতা শব্দবিন্যাস সূচক সমরূপতা, সমাধি শব্দাংশের চড়াই উতরাই বিষয়ক, মাধুর্য ভিন্ন ভিন্ন পদক্রম, সুকুমার্য শব্দসমূহের পেলবতা, উদারতা শব্দ নৃত্য, অর্থব্যক্তি প্রাঞ্জল অর্থ প্রীতি, ক্রান্তি শব্দের প্রভা। ওপরে সব গুণের নিরিখে গুণগুলি বিশ্লেষণ করা হলো, কিন্তু অর্থের নিরিখে এইসব শব্দকে বিশ্লেষণ করলে দেখা যাবে এইগুলি অন্য অর্থ হচ্ছে। কাব্যগুণ সম্পর্কে এই যে আলাদা আলাদা বিশ্লেষণ, এটা সর্বপ্রথম বামনের মাথায় এসেছিল। আসলে রীতির গুণে সর্বগুণ আর অর্থগুণ আলাদা হতে পারে এ কথা তার ভাবনাতেই প্রথম এসেছিল। এবারে কাব্যের অর্থগুণ সম্পর্কিত আলোচনা: ওজো অর্থ গাম্ভীর্য, প্রসাদ সরলতা বা কোমলতা, শ্লেষ শব্দের ভিন্ন অর্থ, সমতা সামঞ্জস্যতা, সমাধি সহজলভ্য অর্থ, মাধুর্য বৈচিত্র্যময় উক্তি, সুকুমার্য মিষ্টি ভাব, উদারতা মোহনীয়তা, অর্থব্যক্তি বর্ণিত বিষয় স্ফুটতা, ক্রান্তি রসের প্রভাব। দুটি গুণের মধ্যে তার মতে অর্থগুণই গুরুত্বপূর্ণ, কারণ অর্থগুণের ফলে কবি কাব্য রচনার ক্ষেত্রে মুক্ত হতে পারেন। বামন কথিত বিভিন্ন রীতিকে এইসব গুণ কম বেশি আছে। গৌড়ী রীতিতে আছে শুধুমাত্র ওজ ও কান্তি গুণ, পাঞ্চালীতে আছে মাধুর্য সৌকুমার্য গুণ, তিনি বৈদর্ভীতে আছে ওজ থেকে ক্লান্তি সব গুণ। তাই তিনি সব রীতির মধ্যে বৈদর্ভী রীতিতে সর্বশ্রেষ্ঠ রীতি বলেছেন। কাব্যগুণকে শব্দ ও অর্থবৃদ্ধি তিনি 20টি গুণে চিহ্নিত করেছেন। আমাদের আরও অজানা নয় বামন কথিত সেই ঐতিহাসিক উক্তি প্রসঙ্গ, যেমন রীতিরাত্তা কাব্যস্য বিশিষ্টা পদরচনার রীতি বিশেষ্য গুণাত্ম। কাব্যের আত্মাকে রীতি নাম দিয়ে বামন বলতে চেয়েছেন যে কবিরা যখন পদ দিয়ে বাক্য তৈরি করেন তখন বিশেষ ধরনের বিন্যাসের রীতির সৃষ্টি হয়। বিশেষ রীতিতে ফুটে ওঠে মূলত শব্দগুণ বা অর্থগুণের জন্যই, অর্থাৎ গুণ রীতি অলঙ্কার সবই কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে থাকে। তবে কাব্যের সৌন্দর্য পরিস্ফুট হয় বিশেষ সৌন্দর্য দ্বারা, তা প্রচলিত যে সব অলঙ্কার আছে তাতে পাওয়া যায় না, বরঞ্চ বলা যায় তা মিলতে পারে গুণের মধ্যে। রস সৃজন অর্থ বৈচিত্র্য উক্তি বৈচিত্র্য সবকিছুই গুণের অন্তর্গত। রচনারীতি যদি গুরুত্ব না পায় তবে কাব্য মধ্যে সৌন্দর্যকে পাওয়া যাবে না।